সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ জীবন অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রিফ। দর্শক, একজন নারী তার জীবনের বয়সের পরিক্রমায় নানাভাবে নানা ধরনের ব্যথায় আক্রান্ত হয়ে থাকেন। সেটি তরুণীদের ক্ষেত্রে যেমন একরকম, আবার গর্ভবতী অবস্থায় গর্ভবতী মায়েদের ব্যথার ধরন আরেক রকম। আবার মেনোপোজাল যে সমস্ত মায়েরা রয়েছেন, মেনোপোজের পরে গিয়ে দেখা যায় নানাভাবে নানা ধরনের জয়েন্ট ব্যথায় ভুগছেন। তবে ব্যথার ধরনগুলো ভিন্ন হতে পারে, তবে প্রতিরোধে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু, আজ আমরা কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে। একজন নারীর জীবনে নানা ধরনের জয়েন্ট ব্যথায় ফিজিওথেরাপির বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনায় আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষ অতিথিকে। উপস্থিত আছেন অধ্যাপক আলতাফ হোসেন সরকার, যিনি মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার স্পেশালিস্ট। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, মায়েদের কোমর ব্যথা বা শরীরের বিভিন্ন জয়েন্ট ব্যথা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। মায়েরা আসলে দেখা যায়, নারীরা তো মায়ের জাত, ব্যথার দীর্ঘদিন ভোগ করছে কিন্তু সেটাকে প্রকাশ্যে আনতে চাচ্ছে না, অনেক কাজের ভিড়ে সেটাকে লুকিয়ে রাখছে এবং একটা সময় পরে যখন বিভিন্ন ধরনের জটিলতাগুলো ফেস করে থাকে তখন গিয়ে প্রকাশ্যে আনে, এবং প্রকাশ্যে আনার পরেও আসলে কতটুকু একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাচ্ছে বা ফিজিওথেরাপিস্টের কাছে যাচ্ছে সেটিও একটি বড় প্রশ্ন। একটু স্পেসিফিক হতে চাই স্যার, কোমর ব্যথা, নারীদের কোমর ব্যথার কারণগুলো কি কি হতে পারে? দেখেন, বয়স অনুযায়ী ব্যথা বিভিন্ন রকম হয়। চলুন না আমরা প্রথম জীবনের কথা ভাবি, ইয়াং এজের কথা ভাবি, তখন কোমর ব্যথা হতে পারে। এই ইয়াং এজে একজন নারী ওরকম সে মাথার মধ্যে ভাবেই না যে তার মোবিলিটি কম আছে, বেশি আছে, যে কোনো কাজ করতে গেলে করে ফেলবে। তো এইটা করতে গিয়ে দেখা যায় যে একটা কলম ফ্লোরে পড়ে গেছে, পেইন পড়ে গেছে, এখন উঠাতে হবে। কিন্তু উঠানোর জন্যে আমরা কতগুলো নিয়ম বলি। আপনি ফ্লোর থেকে কোনো জিনিস পিক করতে হলে আপনাকে হাঁটু বাঁকা করে ভেঙে, হাঁটু ভাঁজ করে আস্তে করে আপনি কলমটা তুলবেন। আচ্ছা, কিন্তু একজন ইয়াং নারী যখন এইটা কলমটা তোলে, সে জাস্ট তুলে ফেললো, সামনে ফরওয়ার্ড ফ্লেকশন, ফরওয়ার্ড বাঁকা হয়ে সে তুলে ফেললো। যখনই ফরওয়ার্ড বাঁকা হয়ে সেইটা তুলে ফেললো, কোনো না কোনোভাবে তার মাসেল ক্লিক করতেই পারে, তার মাজায় ক্লিক করছে, সে আর কলম ধরে আছে কিন্তু উঠছেন না, ধরে এরকম আছে। কেন? সে আর সোজা হতে পারে না। এটা একটা কলমের ব্যাপার বললাম। অনেকক্ষণ বসে সে পড়ছে, টেবিলে বসে পড়ছে পড়ছে পড়ছে, কিন্তু এক পর্যায়ে চেয়ার থেকে উঠবে আর সে সোজা হয়ে উঠতে পারে না। পড়ছিল সে এভাবে বাঁকা হয়ে, কিন্তু সে আর উঠতে পারে না। কেন? বিকজ অফ দ্য লো ব্যাক পেইন। একজন নারী সকালবেলা ঘুম থেকে উঠছে, উঠিয়ে সে ব্রাশ করছে, মুখ ধুতে গেছে, সামনে ঝুঁকে মুখ ধুতে গেছে, সে সোজা হতে পারে না। আগে চলুন এই তিনটার সমাধানগুলো আমরা নিয়ে নিই। প্রথম যখন সে তার কলম উঠাতে গেছে, তখন তাকে কি করতে হবে? মাজাটা সোজা রেখে হাঁটু বাঁকা করে তাকে পিক করতে হবে। মানে বসে কলমটা তোলাটা খুব জরুরি। ইয়েস। আমরা কুজা হয়ে সবসময় কোনো কাজ করার চেষ্টা করি, আমরা উপর হয়ে কাজ করি। আমরা বলছি যে উপর হয়ে আপনি এটা তুলবেন না। যদি আপনি বসে তোলেন তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স একভাবে আপনার শরীর দিয়ে পাস করে, আর যদি আপনি সামনে ঝুঁকে কিছু তোলেন তাহলে আরেক রকম পাস করে। পিঠটাকে জাস্ট বেন্ড করে করছি আমরা, এটি ক্ষতির কারণ। ইয়েস, বেন্ড করে। আরেকটা হলো যে যদি আমরা এইটাকে আমরা উপরের বডি ধরি, এইটা যদি মাজা হয়, যখন আমি এরকম করে তুলব তখন গ্র্যাভিটেশনাল ফোর্স এখানে টোটালটার উপরে কাজ করবে এইভাবে। আর যদি আপনি এভাবে যান তাহলে ফোর্সটা এদিক দিয়ে পাস করবে, তখন আপনার অত কষ্ট হবে না। আচ্ছা, সুতরাং আপনি ইউ কেয়ার অ্যাবাউট ইউর পোস্চার। একদম, এই ক্ষেত্রে পোস্চারটা মেইনটেইন করাটা খুব জরুরি। আর একবার ব্যথা হয়ে গেলে বারবার দেখা যায় ব্যথাটা হচ্ছে। এই যে একবার ব্যথা হয়ে গেলে বারবার হচ্ছে, এ প্রসঙ্গে বলি,
আপনি একবার ব্যথা হয়েছে, এই ব্যথার জন্যে আপনি উপর হয়ে শুয়ে মাথা উঠান, 2 হাত পাশে রাখেন এবং এক্সারসাইজগুলো করেন। এই এক্সারসাইজ করার আগে আমি যেটা বলি, নারকেলের তেল রসুন তৈরি করে এটাকে দিয়ে আপনি মায়োফেশিয়াল করবেন 10 মিনিট, কমপক্ষে 10 মিনিট মায়োফেশিয়াল করে তারপর ওখানে আপনি অল্প দিনের ব্যথা হলে ঠান্ডা সেক দেন। এটা তো অল্প দিনেরই ব্যথা, তুলতে গেছেন, লাগছে, 10 মিনিট ঠান্ডা সেক দিলেন। ঠান্ডা সেকটাও দেওয়ার কিছু নিয়ম আছে। ডাইরেক্ট ঠান্ডাটা ব্যবহার না করে একটা সুতির কাপড়কে আপনি নেন, হালকা ভিজিয়ে চিপে সুন্দর করে ওর উপর বসিয়ে তারপরে ঠান্ডা টাওয়ালটাকে এর উপরে বসিয়ে দেন, দিয়ে 10 মিনিট উপর হয়ে শুয়ে থাকবেন। বুকে একটা বালিশ নিয়ে চেষ্টা করেন কোনো কিছু পড়তে, ফোনে কথা বলতে, যাতে আপনি এভাবে থাকেন। বালিশ থেকে মাথার পজিশনটাকে একটু তুলে রাখতে হবে, যাতে করে উল্টা করে একটু বেন্ড হয়ে থাকে। বেন্ডটার জন্য এখানে যেন আমরা বলি এক্সটেনশন পোস্টার, সাস্টেন এক্সটেনশন বলি, এক্সটেনশন পোস্টার বলি, সেইভাবে একটু হালকা ধনুকের মতো আপনাকে থাকতে হবে। এটা হলো যিনি পিক করতে। এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য স্যার। এই ক্ষেত্রে একটু কিছু কোয়েশ্চেন চলে আসে। এই যে আপনি বলছিলেন নারকেল তেলের সাথে রসুন দেওয়ার বিষয়টি, এটা কি স্যার গরম করা জরুরি নাকি এমনি দিয়ে দিতে পারে? প্রথম হলো যে নারকেলের তেল 1 পোয়া, রসুন 20 কোয়া, রসুনকে কেটে ছেঁচে চিকন করে দিয়ে নারকেলের তেলে দিয়ে হালকা 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 করে গরম করবেন। যখন রসুনগুলো লাল লাল হবে তখন একটা পাত্রে ঢেলে রাখবেন, আর গরম করতে হবে না। ওখান থেকে নিয়ে যে কয়েকদিন ব্যবহার করবেন, কয়েকদিন মধ্যে ভালো হয়ে যাবে। একদমই, এটি খুব গুরুত্বপূর্ণ তথ্য। এবং স্যার, আমরা যেহেতু তরুণ বয়সে নারীদের দিকে আছি, আমাদের দেশের অধিকাংশ নারীরাই অনেক বেশি ফ্যাশন সচেতন। দেখা যায় বাইরে বেরোচ্ছে খুব উঁচু জুতা, পেন্সিল হিল, একদম অনেক উঁচু লেন্থের জুতা পরে একদম ইউজ টু হয়ে গিয়েছে, খুব কমফোর্টভাবে হাঁটাচলা করছে, কিন্তু ঘরে ফিরে তীব্র কোমর ব্যথায় ভুগছে। এই যে উঁচু জুতা পরে থাকার কারণে কোমর ব্যথা, এটি রোধে কি ফিজিওথেরাপির কোনো ভূমিকা রয়েছে কিনা? ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম। প্রথম বলবো যেটা হয় কেন, আপনি যখন উঁচু জুতো পরেন তখন আপনার পেলভিসটা ধরেন এভাবে থাকে। উঁচু জুতো পরলে আপনার পেছন দিকটা উঁচু হয়, সামনের দিকটা পেলভিসটা নিচে হয়, পেলভিক টিল্ট করে, অর্থাৎ নর্মাল পজিশনে পেলভিস থাকে না। আর এই মাথায় যদি আমরা আনি যে পেলভিসটা কিন্তু ধরে রাখে কিছু মাসেল। আচ্ছা, আমরা বলি পেলভিক ফ্লোর মাসেল আছে, আমরা ব্যাক মাসেলের কথা বলি, আমরা সোয়াস মাসেলের কথা বলি, আমরা স্পাইনের যে মাসেল আছে ইরেক্টর স্পাইনি মাসেল তার কথা বলি। এর সাথে আমরা গ্লুটস, বোথ সাইডে যে গ্লুটস আছে ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্লুটস মাসেল আপনার পেলভিসটাকে এভাবে রাখছে। তো যখন আপনি হাই হিল পরেন তখন পেলভিসটা টিল ডাউন, নিচের দিকে চলে যায়, উপরে থাকে। এই যে আপনি অনেকক্ষণ এটা পরে পরে ঘুরলেন, তখন কি হলো, আপনার মাসেলগুলো ওভার ইউজ হলো উল্টো দিকে। আচ্ছা, নর্মালি তো আমরা ওইটা পড়ি না, আমরা বসে আছি, শুয়ে আছি, আমরা মোটামুটি একটা উঁচু স্যান্ডেল অথবা ফ্ল্যাট স্যান্ডেল পরে ঘরে ঘুরে বেড়াই। কিন্তু আমি যে এই যে 4 ঘন্টা ধরলাম, যে 4 ঘন্টা আমি হাই হিল পরে থাকলাম এভাবে, যেমন আমার আঙ্গুলটা এরকম থাকে, আমি যদি খানিকক্ষণ এরকম টেনে ধরে থাকি এখানে ব্যথা শুরু হয়। একদম স্বাভাবিক। তো হিল পরলে তখন টিল্ট প্রবলেম হয় পেলভিসের, পেলভিস মাসেলগুলো স্ট্রেস হয়, তারা ওই পজিশনটাকে অ্যাকসেপ্ট করে না। আপনি 4 ঘন্টা পরে এসে যখন আপনি রেস্টে যাচ্ছেন, হিল মানে চেঞ্জ করে খুলে ফেললেন, তখন তো পেলভিস তার আগের জায়গায় আসতে সময় নেবে এবং ব্যথা তো হবেই। যে সমস্ত তরুণীরা উঁচু জুতা পরছে তাদের ক্ষেত্রে পরবর্তীতে যখন তীব্র ব্যথা অনুভব হয়, ব্যথাগুলো রোধে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু, করণীয় কি কি ধরনের এক্সারসাইজ থাকতে পারে? প্রথম হলো আমরা বলবো যে তাকে কোল্ড কম্প্রেশন নিতে হবে। কোল্ড কম্প্রেশন তাকে অনেক অনেক হেল্প করবে। এর সাথে তার পেলভিক ফ্লোর মাসেলের এক্সারসাইজ করবে। অর্থাৎ সে উঁচু উপর এরকম ছিল, এখন সে তার বিছানায় চিত হয়ে শুয়ে যখন তার দুটো হাঁটুকে সামনের দিকে টেনে নিয়ে আসবে, এখন মুভমেন্টটা উল্টো হবে। উল্টো হলেই সে ভালো বোধ করবে, আর ঠান্ডা সেক দেবে, ওইটা ভালো বোধ করবে সে। স্যার, সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে ব্যথাগুলো দীর্ঘদিন ধরে হচ্ছে বা দীর্ঘমেয়াদী হচ্ছে, দীর্ঘমেয়াদী হলে করণীয় কি? দীর্ঘমেয়াদী ব্যথার জন্যে অ্যাসেসমেন্ট,
অ্যাসেসমেন্ট করে আমরা ফাইন্ড আউট করি যে আপনার কোন কোন জায়গায় কোন কোন মাসেলগুলো আপনার কষ্ট দিচ্ছে। যেমন আমরা কখনোই এটা মাথায় রাখি না যে আমাদের যে পেছনের যে মাংসটা আছে, ছেলেরা যেখানে মানি ব্যাগ রাখে, এটা গ্লুটস মাসেল বলি। এই গ্লুটস মাসেল উইক হয়। এই গ্লুটস মাসেল উইক হয়ে অনেক দীর্ঘমেয়াদী ব্যথার সৃষ্টি করে। আমাদের এই যে এখানে লেটিসিমাস ডোরসি মাসেল আছে, এই লেটিসিমাস ডোরসি মাসেলগুলো কি করে উইক হয়ে যায়। তো এর খুব সুন্দর একটা টেস্ট আছে। আচ্ছা, প্রথম টেস্ট হলো আলট্রাসোনোগ্রাম করে আমরা বের করব, আর ফিজিক্যাল টেস্ট হলো রুগীকে আপনি শোয়ায় আপনি এখন বের করেন, রুগীকে বলেন মাথা উঠাতে। সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়, মাথা উঠাতে গেলে অনেকগুলো মাসেল কাজ করে। বাট একটি টেস্টের একটি রেজাল্ট হলো মাথা উঠাতে বললে রুগীরা উঠাতে পারে না। আচ্ছা আচ্ছা, ইউ বিলিভ ইট অর নট, বিশ্বাস করেন না করেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তারা নিজেরাই একটু শুয়ে পড়েন, 2 হাত মাজায় রাখেন, তারপর মাথা উঠান, দেখেন কতটুকু উঠাতে পারেন। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রতিবন্ধকতা এসে যায়, কারণ আমরা তো সারাদিন সামনে ঝুঁকে কাজ করি। আমরা তো এই মাথা উঁচু করার কথাই ভাবি না, আমরা উপর হয়ে শোয়াটার কথাই ভাবি না। আমরা চিত হয়ে শুতে অথবা কাত হয়ে শুয়ে পছন্দ করি, আর চিত হয়ে শুয়ে কাত হয়ে শুলে ওই মাসেল আর উইক হয়। সুতরাং ওই মাসেলগুলোকে আমাদের কি করতে হবে? স্ট্রং করতে হবে। আপনি যেটা বলছেন যে অনেক দিনের ব্যথা, ওই মাসেলগুলোকে স্ট্রং করতে হবে, ওই মাসেলগুলোর মায়োফেশিয়াল রিলিজ করতে হবে, এবং আমার রুগীকে বলতে হবে আপনি পেছন দিকে হাঁটেন। আচ্ছা, আমরা তো সবসময় সামনে হাঁটি, পিছনে কি খুব একটা হাঁটা হয়? একদমই নয়। না। তাহলে আপনি পিছনে হাঁটেন, আপনি সাইডে হাঁটেন। এই মাসেলগুলোকে এভাবে ফাংশনালি ট্রেন করে তাকে আগের জায়গায় নিতে হবে, নইলে ব্যথা যাবে না, সম্ভব নয় যাবে না। স্যার, আরেকটি প্রশ্ন স্যার, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আনতে চাই। আমরা তো তরুণীদের দিকে ছিলাম, হয়তো প্রত্যেকটি ইয়ং তরুণ প্রজন্ম বা যে সমস্ত নারীরা এই সমস্যায় ভুগছেন কিছুটা সচেতন হবেন, কিন্তু গর্ভবতী মা, গর্ভকালীন সময়টি তো একজন মায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সময়। পুরো 9 মাস জুড়ে একটি অন্তঃসত্ত্বা মা তার বাচ্চাটিকে পেটে ধারণ করছেন, তো নিশ্চয়ই ক্রুশিয়াল সময় তার জন্য এটি। কিন্তু পুরো গর্ভকালীন সময়টিতে ম্যাক্সিমাম মায়েরা তীব্র কোমর ব্যথায় ভোগেন, এবং কোমর ব্যথার জন্য অনেকে দেখা যায় বিছানা থেকে একদমই মাটিতে পা রাখতে পারছে না, নর্মাল কাজকর্মই করতে পারছে না। অনেকে যে হাসপাতালে যেতে হবে সেটিও সম্ভব হয় না। স্যার, সেক্ষেত্রে করণীয় কি? গর্ভবতী মায়েদের জন্য অনেকগুলো প্রবলেম হয় এই ব্যাপারে। যেমন যদি আমরা চিন্তা করি মায়ের কথা, আমি যখন আমার মায়ের গর্ভে এসেছি, ছোট্ট থেকে আস্তে 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 আমি বড় হয়েছি, আর আমার মায়ের সামনের পেটটাও ছোট্ট থেকে আস্তে আস্তে মা পেটটা সামনের দিকে বড় হয়েছে। আপনি যদি আবার মাকে পেছন থেকে দেখেন, দেখবেন যে মায়ের পেছনটা গর্ভ অবস্থার আগে এটা ছিল এই শেপে, এখন মা গর্ভ হওয়ার পরে এটা আর একটু ওয়াইড হয়ে গেছে। একদমই। তাহলে পেছনে ওয়াইড হলে কি হবে? স্যাক্রিলেক জয়েন্টে প্রবলেম হবে, পেছনের যে মাংসগুলো থাকে এগুলো দুর্বল হবে, সামনের যে মাংসগুলো ছিল টাইট সেগুলো এখন লম্বা হলো। গর্ভ অবস্থায় আমি যখন আমার মায়ের গর্ভ ছিলাম তখন মায়ের মাজার ব্যথা হতো, এখন অনেক মা আমার কাছে আসে মাজার ব্যথা নিয়ে। আমরা ওই মাজার ব্যথার জন্য তাকে আমরা ঠান্ডা সেক ব্যবহার করি, তারপরেই আমরা তার জন্য মাসেল যেগুলো আছে তার প্রবলেম, এই মাসেলগুলোর এক্সারসাইজ করে দিই। আচ্ছা, স্যাক্রোলিয়াক জয়েন্টের এক্সারসাইজটা করে দিই, যেখানে তার সন্তানের কোনো প্রবলেম হয় না, অথচ সে ব্যথা থেকে অনেক মুক্তি পান। ব্যথার ট্যাবলেট উনি খাচ্ছে পারতেন একদমই, কেবলমাত্র বাচ্চাটির জন্য তো ব্যথার ওষুধও খেতে পারছে না, কিন্তু সাফার করছে। এই মাগুলোর জন্য যে ফিজিওথেরাপি কতটুকু কার্যকর, এত এক্সিলেন্টলি কার্যকর, এবং মা কয়েকদিনের মধ্যে বলবে যে আমার তো ব্যথা নাই, এ কি ম্যাজিক ট্রিটমেন্ট, আমি ওষুধ খেলাম না অথচ তোমার ব্যথা কমে গেল। জি, থাকবে না ব্যথা, কারণ স্যাক্রিলিয়াক জয়েন্ট, এদিকে যদি তার পাইরিফর্মিস থাকে, পাইরিফর্মিস প্রবলেমের আমরা স্ট্রেচিংগুলো করে দেবো, স্যাক্রিলিয়াক জয়েন্টের এক্সেলেন্ট 3-4টা এক্সারসাইজ সেটা করে দেব। এগুলো কি আপনারা করে দেন প্রাথমিকভাবে এবং পরবর্তীতে শিখিয়ে দেন তার পরিবারের যে সদস্যরা রয়েছে তারা যেন করে দিতে পারে বাসায়?
এবং অনেকখানি রিলিফ হয়, তাই তো? অনেক না, তার কোনো ব্যথাই থাকে না। রোগী বলে আমার কোনো ব্যথা নাই, ব্যথা ছিল 2 দিন আগে। অ্যান্ড কোল্ড কম্প্রেশন ইজ এক্সেলেন্ট ট্রিটমেন্ট। আচ্ছা, খুবই চমৎকার একটা তথ্য জানলাম, কারণ এমন একটি সময়ের কথা বলছি যে গর্ভবতী মায়েরা বাচ্চাটির কথা ভেবে, সুরক্ষার কথা ভেবে আমরা প্রতিনিয়ত যেই ব্যথানাশক ওষুধে অভ্যস্ত, তিনি তো ওই মুহূর্তে সেটিও খেতে পারে না। তাই চিকিৎসা পদ্ধতির মাধ্যম হিসেবে ফিজিওথেরাপি খুব গুরুত্বপূর্ণ ওই সময়টিতে। স্যার, আরও একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ করতে চাই যে একজন মায়ের, অন্তঃসত্ত্বা মায়ের ডেলিভারি হয়ে গেল, সিজারিয়ান সেকশন তো আমাদের দেশে খুব কমন, ম্যাক্সিমাম মায়েরাই সিজারিয়ান সেকশনে যাচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম মায়েদেরই কমপ্লেন, প্রায় 95 মাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে আমার অ্যানেস্থেসিয়া করা হয়েছিল কোমরের শেষ ভাগে, তারপর থেকে আমার কোনোভাবে কোমরের ব্যথাটি যাচ্ছে না, এবং আমার প্রায় বাচ্চার বয়স 3 মাস হয়ে গিয়েছে, আমি এখনও সাফার করছি, আমি কি করে এটি থেকে মুক্তি পেতে পারি? মুক্তি পাওয়ার খুব সহজ পদ্ধতি, অনেক মায়েরা মুক্তি পাচ্ছেন। কিভাবে? আবার ওই কথা, অ্যাসেসমেন্ট করে আমরা দেখব যে তার পেছনে যে অ্যানেস্থেসিয়া হয়েছে ওই মাসেলগুলো খুব টাইট। আচ্ছা। আরেকটা হলো যে তার অনেক দিন সে তার বাচ্চা ক্যারি করছে, তাহলে ওই যে পেছনের মাংসগুলো সে প্রপারলি কাজ করে নেই। এখন বাচ্চা তো পৃথিবীতে চলে আসছে, ওই মাসেলগুলোর, ব্যাক মাসেলগুলোর শক্তি কমে গেছে। আচ্ছা। তাহলে আমরা প্রথম হলো যে আমরা মায়োফেশিয়াল রিলিজ করব। আপনাকে বলছিলাম কোনো একটা অনুষ্ঠান বোধহয় আমি, যে নারকেলের তেল তার সঙ্গে রসুন এটা তৈরি করতে হবে, করে এটা সুন্দর করে মায়োফেশিয়াল মাসেল এবং ফাঁসাকে রিলিজ, ওটা টাইট হয়ে যায়, ওটাকে আপনি আস্তে 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 10 মিনিট রিলিজ করেন, দেখবেন যে না আমি তো এখন আগের চেয়ে ভালো। তারপর ওখানে কোল্ড কম্প্রেশন দেন, এরপরে ওই মাসেলগুলোর স্ট্রেংথ বাড়ান। আচ্ছা। ইভেন অ্যাবডোমিনাল মাসেলের স্ট্রেংথ বাড়ান, অ্যান্ড পেলভিক ফ্লোরের মাসেল স্ট্রেংথ বাড়ান, মা কত ভালো বোধ করবে চিন্তারই। তার মানে আমাদের ব্যথাটি হচ্ছে আসলে এত ওয়েট নিয়ে একটি বাচ্চাকে যে 9 মাস ধরে ক্যারি করছি, ওই মাসেলগুলো উইক হয়ে যায়, কিন্তু আমরা ধরেই নিচ্ছি যে এই যে অ্যানেস্থেসিয়াটা করা হলো কেবলমাত্র ওইটারই পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে টানা 3 মাস 4 মাস 6 মাস আমি ভোগ করছি। বিষয়টি একদমই তা নয়, এইটি ভ্রান্ত ধারণা, এবং এটি থেকে বেরিয়ে আসা জরুরি। পাশাপাশি একদমই একজন ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে মাসেল এবং ফাসাটিকে রিলিফ করে নেওয়াটা খুব জরুরি, এবং পরবর্তীতে তিনি নিজেই চাইলে পরিবারের মানুষদের দিয়ে করাতে পারেন। স্যার, আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আসলে মায়েদের এত জটিলতা, অনেক কিছু জানার রয়ে গেল, আমরা হয়তো পরবর্তী কোনো আলোচনায় মায়েদের আরো জটিলতা নিয়ে অনেক কিছু আলোচনা করব। তো মায়েদের এই যে স্যার জয়েন্ট বা কোমর বা বিভিন্ন জায়গায় যে ব্যথাগুলো হচ্ছে, ব্যথা রোধে আপনার পরামর্শ কি থাকবে? প্রথম হলো যে প্রত্যেকটি মাকে হাঁটতে হবে, হাঁটা কমপক্ষে 40 মিনিট হাঁটতে হবে, এবং একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে গিয়ে স্ট্রেচিংগুলো শিখতে হবে। এগুলো নিয়মিত যদি সে করে, যদি হাঁটে, এবং ব্রিদিং এক্সারসাইজ এর সাথে অ্যাড করবে, লম্বা শ্বাস নেওয়া, ছেড়ে দেওয়া, হোল্ড করা, দেখবেন যে উনি অনেক ভালো বোধ করবেন। খুবই চমৎকার তথ্য স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানালেন। প্রত্যেকটি মা, প্রত্যেকটি নারী হয়তো উপকৃত হয়েছে আপনার এই আলোচনার মাধ্যমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আলোচনার মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানলাম। একজন নারীর জীবনে নানা ধরনের বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে যে জটিলতাগুলো আসে, সেগুলো রোধে ফিজিওথেরাপি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে ফিজিওথেরাপি নেব আমরা দক্ষ একজন ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে। তার আগে বিষয়টি সুনির্দিষ্টকরণ করার জন্য অবশ্যই পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছেও যাওয়া প্রয়োজন। অযথা বিভিন্ন অপচিকিৎসকের কাছে না গিয়ে কিংবা ফার্মাসি থেকে হরহামেশা ওষুধ না খেয়ে অবশ্যই একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট কিংবা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান, বিষয়টি শনাক্তকরণ করুন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।